2026 বিশ্বকাপের বাকি আর মাত্র 7 মাস। 4 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে 48টি দেশ, যা বিশ্বকাপে 100 বছরের ইতিহাসে এই প্রথমবার। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো 3 দেশ মিলে আয়োজন করবে 2026 বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে 42টি দেশ নিশ্চিত করেছে মূল পর্বে খেলা। 6টি দেশ অপেক্ষায় আছে প্লে অফ খেলে মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য। বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়ে গেল এবারে গ্রুপ পর্বের ড্র। কেমন হলো এবারে গ্রুপ পর্বের ড্র? ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড বড় দলগুলো পড়ল কোন গ্রুপে? এবারে বিশ্বকাপের ফরম্যাটটা একটু অন্যরকম। আমরা সবসময় যেটা দেখে থাকি, 32টি দল নিয়ে ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হয়। 8টি গ্রুপ থাকে, প্রতি গ্রুপে 4টি করে দল থাকে, 4 8 32, সেখান থেকে 2টি করে দল পরের রাউন্ডে যায়। এবার অবশ্য বিশ্বকাপের ফরম্যাটটা ডিফারেন্টভাবে সাজানো হয়েছে। দল এবার 48টি, গ্রুপ হয়েছে 12টি, প্রতি গ্রুপে আছে 4টি করে দল। বিশ্বকাপের ড্রয়ে পট ছিল 4টি, প্রতিটি পটে ছিল 12টি করে দল। র্যাঙ্কিংয়ের হিসাব করে পটগুলো সাজানো হয়েছিল। টপ র্যাঙ্কিংয়ের দলগুলো ছিল পট 1, তারপর পট 2, পট 3 ও পট 4, এভাবে করে সাজানো হয়েছিল। এবং পট 4-এ ছিল আসলে যে দেশগুলো কোয়ালিফাই করে আসবে, ইউরোপ অঞ্চল থেকে 4টি এবং আন্তঃমহাদেশীয় অঞ্চল থেকে 2টি, এই 6টি, আর বাকি 6টি র্যাঙ্কিংয়ের নিচু সারির দল। অন্য যে কোনো বারের চেয়ে এবারে ড্রয়ের অনুষ্ঠানটা ছিল একটু অন্যরকম। বড় পরিসরে অনুষ্ঠান সাজানো হয়েছিল, অনেক শিল্পীরা পারফর্ম করেছেন, ফ্ল্যাশব্যাক দেখানো হয়েছে, দলগুলোর ভিডিও দেখানো হয়েছে। বেশ লম্বা একটা বিশ্বকাপ ড্রয়ের অনুষ্ঠান ছিল। আমরা আগে যেরকম দেখতাম 40 মিনিটের মধ্যেই ড্র আসলে শেষ হয়ে যেত, এবার প্রায় 2 ঘন্টা ধরে আয়োজন করা হয়েছে এই ড্র আসলে কোনো টিভিতে সরাসরি দেখা যায়নি। ফিফা তাদের অফিসিয়াল চ্যানেলে ইউটিউব এবং ফেসবুকে সরাসরি সম্প্রচার করেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা 3 স্বাগতিক দেশ আসলে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছিল। শুরুতেই আসলে তাদের ড্রটা হয়। 3 দেশের প্রধান বিশ্বকাপ পটের চুজ করে তারা তাদের নিজেদের দলটা আসলে কোন গ্রুপে পড়বে সেটা আসলে তারা সবাইকে জানান। এটা আসলে আগে থেকেই মোটামুটি ঠিক ছিল। গ্রুপ এতে পড়েছে মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইউরোপিয়ান প্লে অফ ডি এর বিজয়ী দল। গ্রুপ বিতে পড়েছে কানাডা, কাতার, সুইজারল্যান্ড ও ইউরোপিয়ান অঞ্চলের এ এর বিজয়ী দল। গ্রুপ সিতে পড়েছে 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। গ্রুপ ডিতে পড়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও ইউরোপিয়ান অঞ্চলের সি বিজয়ী দল। গ্রুপ ইতে পড়েছে জার্মানি, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কুরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েডর। এফে পড়েছে নেদারল্যান্ডস, তিউনিশিয়া, জাপান ও ইউরোপিয়ান অঞ্চলের কোয়ালিফায়ারের বি বিজয়ী দল। গ্রুপ জিতে পড়েছে বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড। গ্রুপ এইচে পড়েছে 2010 বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে। গ্রুপ আই বেশ কঠিন হয়েছে। এই গ্রুপে পড়েছে ফ্রান্স, সেনেগাল, নরওয়ে ও ফিফা প্লে অফ 2 এর বিজয়ী দল। গ্রুপ জেতে পড়েছে 2022 বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। গ্রুপ কেতে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া ও ফিফা প্লে অফ 1 এর বিজয়ী দল। সবশেষ এল গ্রুপে পড়েছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা। কোন গ্রুপটা সবচেয়ে সহজ হলো এবং কোন গ্রুপটা সবচেয়ে কঠিন? প্রথমে যদি আমরা ব্রাজিল আর্জেন্টিনার গ্রুপে আসি, ব্রাজিল পড়েছে সি গ্রুপে, আর্জেন্টিনা পড়েছে জে গ্রুপে। তো ব্রাজিল এবং আর্জেন্টিনার যে 3 প্রতিপক্ষ আছে তাদের যদি আমরা র্যাঙ্কিং কিংবা মাঠের পারফরমেন্স দুটাই দেখি, তাহলে আসলে আর্জেন্টিনার ব্রাজিলের চেয়ে তারা বেশ নিচু মানের দল। বিশেষ করে আর্জেন্টিনার গ্রুপ নিয়ে যদি আমরা প্রথমে আলোচনা করি, আফ্রিকার দেশ আলজেরিয়া, ইউরোপের দেশ অস্ট্রিয়া ও এশিয়ার দেশ জর্ডান। 3 দেশে আসলে আর্জেন্টিনার চেয়ে র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে। শুধু র্যাঙ্কিং নয়, মাঠে আসলে তাদের দল, কাগজে কলমে হোক, তাদের মাঠের পারফরমেন্স হোক, ফুটবল ঐতিহ্য হোক, সব কিছুতে আসলে আর্জেন্টিনার চেয়ে বেশ পিছিয়ে। আর্জেন্টিনা আসলে এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে, এটা আসলে মোটামুটি গ্রুপ পর্বের ড্র শেষে আমরা বুঝতে পারছি আর কি। যদি দৈব কোনো ঘটনা না ঘটে, যেরকম আসলে আগের বার
সহজ প্রতিপক্ষ সৌদি আরবের বিপক্ষে আসলে হেরে গিয়েছিল মেসির দল। তো এবার যদি আসলে আলজেরিয়া, জর্ডান কিংবা অস্ট্রিয়া কোনো চমক দেখাতে না পারে, তাহলে আসলে এই গ্রুপ থেকে খুব সহজেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পরের রাউন্ডে উঠবে। এবার আসা যাক ব্রাজিল। ব্রাজিল পড়েছে সি গ্রুপে। ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। স্কটল্যান্ড এবং হাইতি মানে খুবই সাধারণ মানের দল। বিশ্বকাপে তারা যা উঠলো, ব্রাজিলের আসলে ব্রাজিলের ক্যাপাবিলিটির তুলনায় আসলে দুই দলকে খুব সাধারণ মানেরই বলা যায়। ব্রাজিলের জন্য এই গ্রুপে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আফ্রিকার দেশ মরক্কো। গত বিশ্বকাপে আমরা দেখেছি হাকিমির দল মানে দুর্দান্ত পারফর্ম করেছে। তারা আসলে বিশ্বকাপে এতদূর পর্যন্ত যাবে এটা আসলে কেউ কল্পনাই করেনি। তারা যে সেমিফাইনাল খেলবে এটা আসলে মানে কল্পনার অতীত ছিল। তো সেই মরক্কো এবার পড়েছে ব্রাজিলের গ্রুপে। মরক্কো কিন্তু এবার আফ্রিকান কোয়ালিফায়ারে দারুণ ফর্মে ছিল। তারা একদম শুরুর দিকেই আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে এবং দুর্দান্ত পারফর্ম করা এই দলটার মানে বেশিরভাগ খেলোয়াড়ই তরুণ এবং সবাই খুব ভালো ভালো গ্রুপ ক্লাবে খেলেন। বিশেষ করে তাদের মেইন যে তারকা হাকিমি, তিনি আসলে ব্রাজিলের জন্য বড় একটা দুশ্চিন্তার কারণ হয়ে বসতে পারেন। তো ব্রাজিল আসলে আমরা সবাই জানি 2002 সালের পর তারা আসলে শিরোপার স্বাদ পায়নি। 24 বছর পেরিয়ে গেছে। তো ব্রাজিল এবার নিশ্চয়ই চাইবে, কার্লো আনচেলত্তি তাদের এবার কোচ, ভিনিসিয়াস এবং নেইমার যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে পারেন তাহলে আসলে ব্রাজিল দলটা বেশ শক্তিশালী হবে বলে আমরা ধারণা করছি। তো ব্রাজিল আসলে এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বে। স্কটল্যান্ড হাইতিকে হয়তো তারা সহজেই হারাবেন। মরক্কোর সাথে ম্যাচটা আসলে যে জিতবে সেই দলই আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে। এবারে বিশ্বকাপের সবচেয়ে কঠিন দুই গ্রুপ মনে হচ্ছে গ্রুপ আই ও গ্রুপ এলকে। গ্রুপ আইতে পড়েছে ফ্রান্স, সেনেগাল, নরওয়ে ও ফিফা প্লে অফ 2 এর বিজয়ী দল। আমরা সবাই জানি সেনেগাল আসলে আফ্রিকার খুব ভালো একটা দল। তারা বরাবরই বিশ্বকাপে খুব ভালো খেলে আসে এবং এবারের বিশ্বকাপে অনেক বছর পর বিশ্বকাপ খেলতে আসছে আসলে নরওয়ে। এবং নরওয়ে বলতে আমরা সবাই এক কথায় বলি আর্লিং হাল্যান্ডের দল। ক্লাব ফুটবল আসলে হারান বছরের পর বছর দারুণ পারফর্ম করে যাচ্ছে, কিন্তু তার দল আসলে বিশ্বকাপে খেলতে পারছিল না। এবার আসলে সেই আক্ষেপটা ঘুচছে, নরওয়ে এবার বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেছে। তো আমরা এই গ্রুপে দুর্দান্ত একটা লড়াই দেখব ফ্রান্স এবং নরওয়ের মধ্যে। তো একদিকে এমবাপ্পে, একদিকে হালান্ড, মানে এই লড়াইটা আসলে একটা দারুণ ব্যাপার হবে। এবং ফিফা কোয়ালিফায়ারে 2 থেকে আসলে কোন দল উঠবে সেটা আমরা এখনো জানি না। তো এই গ্রুপটা মোটামুটি একটু কঠিন হবে ফ্রান্সের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়া। গ্রুপ এলে যদি আমরা আসি, এখানে শুরুতেই আসলে দুই বড় দল ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। তো এই দুই দলের মধ্যে আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা খুব ভালো রকমের হবে। দুই দলই আসলে শক্তিমত্তার দিক দিয়ে প্রায় কাছাকাছি। তবে দুই দলেরই নামি দামি ফুটবলার আছে এবং তারা সবাই চাইবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়ার জন্য, নাহলে আসলে অন্য দিকে তাদেরকে একটা বড় প্রতিপক্ষের মুখোমুখি হতে পারে। এই দুজনকে আসলে কতটা টক্কর দিতে পারবে ঘানা ও পানামা? পানামা হয়তো খুব একটা টক্কর না দিতে পারলেও ঘানা একটা ভালো ফাইট দিবে। আফ্রিকার দেশগুলো আসলে বিশ্বকাপের মঞ্চে বড় দলগুলোকে প্রায় ধরাশায়ী করে। তো এখানে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার খানিকটা সংখ্যা থেকেই যায়। স্পেন পড়েছে কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ের গ্রুপে। তো সৌদি আরব যদি আসলে গত বিশ্বকাপের কথা আমরা ধরি, তারা আসলে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল। তারা যদি এবার স্পেনের সাথেও এরকম মানে একটা অঘটন ঘটিয়ে দিতে পারে, তাহলে সেই গ্রুপটা আসলে দারুণভাবে জমে যাবে। কেপ ভার্দে আসলে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে, খুব ছোট একটা দেশ। সো তারা আসলে বিশ্বকাপে অংশগ্রহণ করে তাদের জন্য একটা বড় ব্যাপার। এই গ্রুপ থেকে আসলে মেইন লড়াইটা হবে উরুগুয়ে এবং স্পেনের মধ্যে। তো এই দুই দলের ম্যাচের জয়ী দলই আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে। আমরা যদি জার্মানি এবং নেদারল্যান্ডসের গ্রুপের দিকে দেখাই, জার্মানি আসলে বলতে গেলে খুব সহজ গ্রুপেই পড়েছে। প্রথমবারের মতো অংশ নিচ্ছে কুরাসাও, আইভরি কোস্ট এবং ইকুয়েডর আসলে তাদের গ্রুপে। তারা খুব সম্ভবত মানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যাবে। যদি ইকুয়েডর আসলে তারা এবারে বিশ্বকাপে বাছাই পড়বে যে দুর্দান্ত ফর্মে ছিল, তারা দ্বিতীয় হয়ে আসলে লাতিন অঞ্চল থেকে কোয়ালিফাই করেছে, এটা একটা তাদের জন্য বড় ব্যাপার। তো তারা যদি আসলে জার্মানিকে অঘটনের শিকার ঘটাতে পারে, তাহলে আসলে আমরা হয়তো এই গ্রুপে দারুণ একটা কিছু দেখতে পারি। এফও খুব জটিল একটা গ্রুপ আমরা বলতে পারি যদি আমরা মানে আগের পারফরমেন্সের হিসাব করি। নেদারল্যান্ডস, জাপান, টিউনিশিয়া ও ইউরোপিয়ান অঞ্চলের বি গ্রুপের জয়ী দল। তো এখানে মূল লড়াইটা আসলে চারটা দলই মোটামুটি ভালো লড়াই দিবে আমরা আশা করছি। মূল লড়াইটা আসলে নেদারল্যান্ডস এবং জাপানের মধ্যে হবে, বা ইউরোপ থেকে যে দলটা আসবে তারা আসলে কতটুকু ফাইট দিতে পারবে নেদারল্যান্ডসের সাথে, সেটাই আসলে দেখার বিষয়। জিতে আছে বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড। তো মিশরে আমরা সবাই জানি আমাদের লিভারপুলের মোহাম্মদ সালাহ, তো তিনি আসলে চেষ্টা করবেন তার দলকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য।
এই গ্রুপে মেইন লড়াইটা আসলে বেলজিয়াম এবং মিশরের মধ্যেই হবে, যদি না আসলে নিউজিল্যান্ড এবং ইরান দারুণ কিছু করে দেখাতে পারে। গ্রুপ কেতে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। তো এই গ্রুপটাও খানিকটা ক্রিটিক্যাল হবে যদি উজবেকিস্তান এবং প্লে অফ একের বিজয়ী দল ভালো একটা লড়াই উপহার দিতে পারে, না হলে আসলে এই গ্রুপের মূল প্রতিদ্বন্দ্বী কলম্বিয়া এবং পর্তুগাল। তো একদিকে থাকবেন রোনালদো, আরেকদিকে হামেস রদ্রিগেজ। তো এই ম্যাচটা একটা লোভনীয় ম্যাচ হবে ফুটবল ভক্তদের জন্য। সব মিলিয়ে এবারে গ্রুপ পর্বের ড্রয়ে আসলে গত সব আসরে আমরা যেটা দেখি 32 দলের ওয়ার্ল্ড কাপে 8টা গ্রুপ হয়, সেখানে খুব কঠিন 2-3টা গ্রুপ থাকে, আমরা গ্রুপ অফ ডেথ বলি সেটাকে। এবার আসলে উপায় নেই, তবে কিছু কিছু গ্রুপ যেটা আমরা বললাম যে পর্তুগাল কিংবা ফ্রান্স কিংবা ইতালি ক্রোয়েশিয়ার গ্রুপটা খানিকটা জটিল হবে। তো শেষ পর্যন্ত দলগুলো আসলে বড় দলগুলো আসলে জিতে পরের রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যাবে, সেরকমটাই আসলে সবাই প্রত্যাশা করছে। তো বিশ্বকাপ মানে আসলে অঘটনের টুর্নামেন্ট, যে কোনো কিছুই হতে পারে, যে কোনো দলকে যে কোনো দল হারিয়ে দিতে পারে। তো 11ই জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠছে এবারে বিশ্বকাপের, ফাইনাল হবে 11ই জুলাই। তো আগামী মার্চে গিয়ে আসলে আমরা পূর্ণাঙ্গ সূচিটা পাবো যে কোন 6 দল আসলে প্লে অফ থেকে গ্রুপ পর্বে মূল পর্বে জায়গা করে নেবে। কাল রাতে ড্র হলেও এখনও কিন্তু ম্যাচের দিন এবং ম্যাচের সূচি, পূর্ণাঙ্গ যে সূচি, ভেন্যু এবং সময়, কোনোটা আসলে ফিফা এখনও প্রকাশ করেনি। তারা আজ যেটা প্রকাশ করবে, তাহলে আমরা জানতে পারবো আসলে কোন দিন আসলে কার ম্যাচ এবং কয়টার সময় হবে, কোন ভেন্যুতে হবে। তো বিশ্বকাপের বাকি আর অল্প কয়েকদিন। আশা করি আমাদের এবারে বিশ্বকাপটা একটা একটা আনন্দময় এবং স্মৃতিময় একটা বিশ্বকাপ হয়ে থাকবে। সবাই যার যার ফেভারিট দলকে সাপোর্ট করবেন। বাংলাদেশে আমরা যেটা দেখি বিশাল পতাকা টাঙানো হয়, জার্সি বিক্রি হয় হাজার হাজার, তো একটা আনন্দমুখর পরিবেশ বিরাজ করে। তো শেষ পর্যন্ত আসলে বিশ্বকাপ এবার কার হাতে উঠবে সেটার জন্য অপেক্ষা করতে হবে জুলাই মাস পর্যন্ত।